ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার জন্য মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে ৮ গ্রামের বাসিন্দারা। সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা, সিঙ্গারিয়া সহ ৮ গ্রামের লোকজন। আর টানা ৫ ঘন্টার সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের ২ শতাধিক। লুট করা হয় অর্ধ শতাধিক দোকানপাট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। স্থানীয়রা জানায় শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করে ৪ গ্রামের লোকজন। আর এই সময় মনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে কথা কাটাকাটি হয় খাপুরা গ্রামের জাহিদ এবং আজিমের। আর এরই জেরে মনসুরাবাদ আজিমের সেক্রেটারি জিন্নাত মাতব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন। পরে অন্যান্য গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। গতকালের সংঘাতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। মাঝিকান্দা, খাপুরিয়া, সিঙ্গারিয়া পুরা ৩ গ্রাম এক আর মনসুরাবাদ এক। কিন্তু মনসুরাবাদ গ্রামটা মানছে, তারা কার্য করবে না, কার্যের পক্ষে না, কিন্তু ওরা কার্য করবে। প্রায় হয়তো ১০০-র মতো হয়ে যাবে। আর প্রশাসনের তো ভূমিকাই নাই। এদিকে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ এবং কুষ্টিয়ায় ১ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ শিশু ভর্তি হয়েছে। আর হাসপাতালটিতে ভর্তি রয়েছে ১৪৯ জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীটির উপসর্গ নিয়ে নতুন করে প্রায় ২৪ জন ভর্তি হয়েছে। আর মোট চিকিৎসাধীন এখন পর্যন্ত রয়েছে ৬৭ জন। রংপুর মেডিকেলে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২ জন। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝেও। আর কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। জ্বর ছাড়ে না, বমি করে, শরীরের মধ্যে হাম বাড়েছে, গত এক সপ্তাহ বেশি হইতেছে। জ্বরটা কমেনি, যার কারণে আমি নিয়ে আসছি যে ১০৩ থেকে ১০৪ বারবার আপ ডাউন করতেছে, বাচ্চা চোখ খুলতেছিল না। হামের প্রকোপ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমরা রাজশাহী থেকে যুক্ত হতে চাই তারেক মাহমুদের সাথে। তারেক, হাসপাতালে রোগী ভর্তির হার এই মুহূর্তে আসলে কেমন দেখতে পাচ্ছেন এবং টিকার প্রস্তুতি সহ যে সমস্ত সার্বিক অবস্থাগুলো সেই ব্যাপারে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। অনেক বেলা 12টার পরে আসলে আমরা হাসপাতালের যে নতুন তথ্য সেটি পেয়েছি এবং এখন পর্যন্ত হামে সাসপেক্টেড মোট ৩ জন রোগী কিন্তু মারা গিয়েছে আজকের এই তথ্য, এটি বেলা 12টার পরে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটি আমরা জানতে পেরেছি যে সাসপেক্টেড হামে ভর্তি রোগীর সংখ্যা আজকে ১৪৯ জন এবং গত ২৪ ঘন্টায় হামের নতুন কেস ভর্তি হয়েছে মোট ২৫ জন রোগী এবং ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে ৩ জন রোগী। এবং এখন পর্যন্ত সাসপেক্টেড হামের মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৭৭ জন এবং এই গত ৩ মাসে মোট সাসপেক্টেড হামে মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন। হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেমনটা দেখেছি যে নতুন আইসোলেশন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে ৩০ নম্বর ওয়ার্ডে ৪০টা বেড, সেখানে কিন্তু যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসা চলছে। এ বাদেও ১০ নম্বর ওয়ার্ড, ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে এবং যারা বেড পাচ্ছেন না তারা মেঝেতে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং সকালে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক এবং জেলা প্রশাসক নতুন যিনি রাজশাহীতে নবনিযুক্ত, তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন, পরিদর্শন করেছেন এবং চিকিৎসকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কিন্তু তারা কথা বলেছেন এবং যে সমস্যাগুলো রয়েছে এবং কালকে থেকে যেহেতু টিকাদানের যে কার্যক্রম সে বিষয় নিয়েও কিন্তু তারা জানিয়েছেন যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এবং রাজশাহী জেলায় কিন্তু টিকাদানের যে কর্মসূচি সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে কিন্তু সার্বিক যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। অনেক কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা অঞ্চলটিতে, সেইটার বিষয়ে বিস্তারিত তথ্যপত্রগুলো জানতে চাই আমরা। আমাদের সঙ্গে যুক্ত আছেন তরিকুল ইসলাম হিমেল, তার মাধ্যমে। হিমেল, আসলে সেই জায়গার এখন বর্তমান পরিস্থিতি কি, সেই বিষয়টি একটু প্রথমে জানাবেন এবং পাশাপাশি কতজন আহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? অনেক
যেই জায়গাটি থেকে মানে ঘটনার সূত্র মানে মূল সংঘর্ষস্থল সেই জায়গাটিতে আমি রয়েছি। এই জায়গার চিত্রটা যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, যে মানে দেখলে মনে হবে যে একটা যুদ্ধক্ষেত্র। পুরো সড়কে কিন্তু আপনার যে ইটের খোয়া যে সেটি কিন্তু আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি দিয়েই মূলত সংঘর্ষে তারা মানে মূল অস্ত্র এই ইটের এবং খোয়া, যেটি দিয়ে তারা দুই পক্ষের দিকে ছোড়াছুড়ি করে আর কি। যেটি হয়েছে মূলত যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের যে মনসুরাবাদ এলাকায়, সেখানে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সেই ফুটবল খেলার আয়োজনকে কেন্দ্র করে সেই ফুটবল খেলা প্রচারের জন্য একটি মাইকিং এর ব্যবস্থা করা হয়। গতকালকে মাইকিং এর যে প্রচারের জন্য যে মাইকিং নামে, সেই মাইকিং এর যে ছেলেটি করছিল তার নাম কয়েকজনের যুবকের বাকবিতণ্ডা হয় এবং সেখানে হাতাহাতি ঘটনা ঘটে। সেই কিন্তু গতকাল সন্ধ্যায় এক দফা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু প্রায় 4টি গ্রামের মানুষ অংশ নেয়। তা রাতে সেই সংঘর্ষ প্রশাসন এবং স্থানীয়দের হস্তক্ষেপে সেটি আসলে থেমে যায়, কিন্তু সকাল হতেই সেই একই সূত্রপাতে সেই সংঘর্ষের যে আবার শুরু হয় সকাল 7টার পর থেকে, এবং সেটি কিন্তু দীর্ঘ প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাপী কিন্তু সেই সংঘর্ষ চলে। এবং যে স্থানীয় যে পুলিশ, সেই পুলিশ কিন্তু একাধিকবার চেষ্টা করে সেই সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরবর্তীতে আমরা দেখেছি র্যাবের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এখনের পরিস্থিতি পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষ পুরোপুরি থেমে গিয়েছে। অনেক আমরা যেমনটা বুঝতে পেরেছি আসলে সংঘর্ষ থেমে গেছে, তবুও আপনি সতর্ক থাকবেন নিশ্চয়ই। জ্বালানি তেল সংগ্রহে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। সংকটের এই কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ, আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান তারা। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। সবগুলো ফিলিং স্টেশনেই লম্বা লাইন, বাইকারদের ভিড়ই বেশি, আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। আমাদের ডেলি 9000 অক্টেনের দরকার, আমরা পাচ্ছি 4000। ওইটা আমরা ঘন্টা 2 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। প্রত্যেকদিন মনে করেন আমাদের মিনিমাম তেল দরকার 30 লিটার, আমরা তেল পাচ্ছি 15 লিটার। দর্শক, যেমনটা বলছিলাম আসলে তার ব্যাপারে বিস্তারিত আরো খবর জানতে চাই তেলের সংকটের ব্যাপারে। রংপুর থেকে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাজারুল মান্নান। মাজার, জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন রংপুরে, এবং সেখানকার গ্রাহক আর পাম্প মালিকরাই বা কি বলছেন? অনেক যে তথ্যটি দিতে চাই সেটি যদি আমরা রংপুর মহানগর এখানে রহমান পেট্রোল পাম্পের মধ্যে আমরা আছি। আপনি যদি একটু দেখেন যে এই যে তেলের যে 12টা থেকে দেওয়া শুরু হয়েছে, এখানে 3000 লিটার পেট্রোল এবং 4000 লিটার অকটেন এসেছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে পারি যে নগরীর যে মূল যে সড়কটি আছে, সেই সড়কটির কিন্তু অর্ধেক একেবারে ভরে, অন্তত এখান থেকে আরো অন্তত 100 গজ দূরে বা 200 গজ দূরেও কিন্তু লাইনটা হয়ে গেছে, এবং এখানে গ্যাঞ্জাম হচ্ছে। এই তেল নিতে গিয়ে অনেকেই আমরা দেখছি যে নানা ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে এখানে বোতলে যে দেয়ার নির্দেশনা না থাকলেও এখানে কিন্তু বোতলেও কিন্তু তেল দেয়া হচ্ছিল কিছুক্ষণ আগে, যেটি আমরা আমাদের ক্যামেরায় ধরতে পেরেছি। এবং সবথেকে বলা হচ্ছে যে এখানে ধরেন 3000 লিটার তেল এসেছে 31শে মার্চের পর, আজ 12টা থেকে দেয়া শুরু হলো। গতকাল এই তেলটি এসেছে। এখানে ট্যাগ অফিসারও আছে, পুলিশও আছেন। আপনি যদি দেখেন যে আসলে মানুষের যে তেলের যে চাহিদা, অর্থাৎ চাহিদা বেড়েছে 3 গুণ, কিন্তু সরবরাহ কমেছে 3 গুণ, কিন্তু চাহিদা বেড়েছে 10 গুণ। আমি এখানকার যিনি ট্যাগ অফিসার আছেন বিএসটিআই এর কর্মকর্তা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে কি আপনারা দেখলেন? আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম যে বোতলেও তেল দেওয়া হচ্ছে। না, অ্যাকচুয়ালি বোতল নিয়ে অনেকেই আসা হচ্ছিল, তো আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। এরপর প্রশাসন তাদের যতটুকু সম্ভব একজন ফোর্সের একজন লোক পাঠিয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে অপ্রতুল আমাদের এখানে চাহিদার তুলনায়। আর শুরু দিকে স্বাভাবিক থাকলেও বর্তমানে অনেক বাইকার জড়ো হয়ে পরিস্থিতি একটু অস্বাভাবিকের দিকে যাচ্ছে আর কি। তো আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনার যে 3000 লিটার এসেছে। জি জি জি, হ্যাঁ 3000 লিটার এসেছে। ছিল কি? হ্যাঁ হ্যাঁ, তেল ঠিকঠাক ছিল, মজুদ ঠিকঠাক ছিল। আমি এখানে সকাল 12টায়, দুপুর 12টায় দাঁড়ায় থেকে হচ্ছে আপনার এটা কনফার্ম করি, এবং আমি এখানে ওদের বিতরণ শুরু করি এসে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাকলাইন মুস্তাক, আমি বিএসটিআই থেকে।
আপনারা শুনছিলেন যে বিএসটিআই এর যিনি কর্মকর্তা, যিনি এখানকার ট্যাগ অফিসার, তিনি বলছিলেন যে 12টা থেকে শুরুর দিকে একটু শৃঙ্খলা থাকলেও এখন একেবারে পুরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে বোতলেও তেল দেওয়া হচ্ছিল। সেটি আসলে সামলানোর জন্য যে ধরনের প্রশাসনের যে ধরনের লোকজন দরকার তাও নাই, মাত্র একজন এখানে পুলিশ আছে। সব মিলিয়ে যে এই রংপুর অঞ্চলের যে পেট্রোল পাম্পের যে পরিস্থিতি, মাজরুল মান্নান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রংপুর থেকে, এবং জ্বালানি তেলের যে সংকট সেই ব্যাপারে সবশেষ জানছিলাম তার মাধ্যমে। সরকারিভাবে জ্বালানি তেলের দাম না বাড়লেও সংকটের কারণে চড়া মূল্যে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন শরীয়তপুরের জেলেরা, আর এতে করে বাড়ছে খরচ, কমছে আয়। অনেকে আবার তেল না পেয়ে বন্ধ রাখছেন মাছ ধরা। সিন্ডিকেটকে দুষছেন তারা। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। শরীয়তপুরের গোসাইরহাটের কোদালপুরের জেলে আমির হোসেন জীবিকার তাগিদে পদ্মায় নেমেছেন মাছ শিকারে। 6 জনের দল নিয়ে প্রতিদিন নদীতে নামলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এর মধ্যেই নতুন করে বাড়তি চাপ জ্বালানি তেলের সংকট। আমরা 6 জন মানুষ এই নৌকায় বসবাস করি বা মাছ ধরি। আগে 105 টাকা কেজি তেল কিনতাম, এখন 150 টাকা কেজি বা 160 টাকা কেজি তেল কিনি। সরকারি দামে পরিবর্তন না এলেও খুচরা বাজারে লিটার প্রতি ডিজেলে বাড়তি 30 থেকে 40 টাকা গুনতে হচ্ছে জেলেদের। ফলে প্রতিদিনের খরচ বাড়ছে অন্তত 2000 টাকা। তাও অনেক সময় মিলছে না পর্যাপ্ত তেল, বন্ধ রাখতে হচ্ছে নৌকা। অভিযোগ সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে কিনতে হচ্ছে ডিজেল। দৈনিক আমাকে 25 লিটার 20 লিটার তেল আমাকে অলরেডি জায়গা, তবে এই 25 লিটার বা 20 লিটার তেল দিয়া আমরা জাল বায়া প্রতিদিন আমরা ঋণ হয়ে যাই। খবরে হয়নি সরকারকে তেলের দাম, বাংলাদেশের তেল না থাকলেও তেলের দাম বাড়ানো হবে না। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বেশি দামে কিনে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 14-15 দিন ধরে আমরা মাল পাইতেছি না। প্রায় 2 সপ্তাহের উপরে টাকা দিয়েছি, এই পর্যন্ত মাল আমরা আনতে পারতেছি না। আমার 400 লিটার পথে তেল লাগতো, আমি 4,000 তেল পাইতেছি না। আমি বাইরের থেকে বেশি দামটা কিনে আনি, স্বাভাবিক একটু বেশি। তবে সিন্ডিকেট ভেঙে তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ব্যাপারটা আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে ওনারা মূলত পাম্প থেকে তেল নেয় না। তারা যেটা নেয় সেটা হলো পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী যে খুচরা বিক্রেতা তাদের কাছ থেকে নেয়। তো এই সংখ্যাটুকু আমাদের আসলে নিরূপণ করা দরকার যে কারা সেই বিক্রেতা এবং ওই বিক্রেতা আসলে কোন সোর্স থেকে তেলটা আনে। সেটা জানার জন্য আমি গতকালকেই মৎস্য কর্মকর্তাকে বলেছি যে ওনারা এটা অনুসন্ধান করে দেখবে। তেলের সংকট দ্রুত সমাধান না হলে বিপর্যয়ে পড়বে জেলার প্রায় 33,000 জেলে পরিবার। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। 1971 সালের উত্তাল এপ্রিল, চারদিকে তখন অনিশ্চয়তার অন্ধকার, আর সেই সময় নীরবে গড়ে উঠেছিল সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো হয়ে ওঠে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এক কেন্দ্রবিন্দু। এখানেই দেশপ্রেমে উদ্বুদ্ধ বিদ্রোহী সেনা কর্মকর্তারা একত্রিত হন, রচনা করেন সংগঠিত প্রতিরোধের রূপরেখা। অথচ সংরক্ষণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় সাক্ষ্য আজ হারিয়ে যাওয়ার পথে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো। 71 এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, চলছে পাক বাহিনীর নির্মমতা, ঠিক সে সময় এই বাংলায় রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এই দিনেই মেজর জিয়াউর রহমান সহ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল MAG ওসমানী। বৈঠকে গোটা দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়ার রণকৌশল নির্ধারিত হয়। বৈঠক শেষে কর্নেল ওসমানী নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে প্রতিরোধ যুদ্ধের সূচনার প্রতীকী ঘোষণা দেন। পরিকল্পনা ছিল ম্যানেজার বাংলো থেকেই 10 এপ্রিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করার, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। যুদ্ধটা একটা শৃঙ্খলাবদ্ধ একটা কর্মকাণ্ড, চেইন অফ কমান্ড সৃষ্টি করার জন্য তারা এইখানে বসেন 4 এপ্রিল তারিখে। বিশেষরা তারা সারা বাংলাদেশ থেকে, তখনকার পূর্ব পাকিস্তান বাংলাদেশটাকে প্রথম চারটা সেক্টরে ভাগ করে। তেলিয়াপাড়ায় প্রথম মুক্তিযুদ্ধের বৈঠকটি হয় 4 এপ্রিল, এবং সেই মিটিংয়ে জিয়াউর রহমান সাহেব প্রথম বক্তব্য রাখেন যে একটি আমরেলা সরকারের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে হবে, এবং এই যুদ্ধের জিয়াউর রহমান সাহেব প্রস্তাব করেন এই যুদ্ধের সর্বাধিনায়ক হবেন কর্নেল ওসমানী সাহেব।
দেশ স্বাধীন হবার পর 1975 সালে বাংলায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তবে ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলিত। নেই পর্যাপ্ত সংরক্ষণ এবং যথাযথ পরিচর্যা। কয়েকবার মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতি বিজড়িত স্থান, সে জায়গাটাই আমরা সংরক্ষণ করতে পারিনি। আসলে আমাদের এখানে একটা খুব কষ্ট বিরাজ করছে আমাদের ভিতর। যে সরকার দাবি করতো যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, সেই সরকারের প্রধান যারা ছিল তাদের কোনো অস্তিত্ব এখানে নাই, যেই কারণে বারবার ওই ফাইলটা ঘুরে যাচ্ছে। কর্নেল ওসমানী সাহেব উনি সর্বপ্রথম ওনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত 17 বছর অনেক চেষ্টা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শেরপুর 3 সংসদীয় আসনে প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। প্রচারণা শুরু হওয়ার পর থেকে সামাজিক ধর্মীয়ভাবে নানা আয়োজনে অংশ নিয়ে জনগণের দোয়া ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দিচ্ছেন প্রতিশ্রুতিও। এদিকে দুপুরে ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে নিজেদের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা করে জামায়াতের নেতাকর্মীরা। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে শেরপুর 3 আসনে নির্বাচন। এতে বিএনপি, জামায়াত সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।